সকালে ঘুম ভাঙতেই ছেলে আমার ঘরে ঢুকল। বলল, মা, রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমি কৌতূহলী হলাম। সে বলল, স্বপ্নে দেখলাম আমরা দুজনে একসাথে সমুদ্রের ধারে হাঁটছি। তুমি লাল শাড়ি পরেছিলে। আমি হাসলাম। সে বলল, কিন্তু স্বপ্নে তুমি আমার মা ছিলে না। আমি অবাক হলাম। সে আমার হাত ধরে বলল, তুমি ছিলে আমার স্ত্রী। আমরা হানিমুনে গিয়েছিলাম। আমার মুখ লাল হয়ে গেল। সে বলল, স্বপ্নে তোমাকে এত সুন্দর লাগছিল যে জেগে উঠতে ইচ্ছা করছিল না। আমি উঠে যেতে গেলাম। সে আমার হাত টেনে বলল, মা, এই স্বপ্ন সত্যি করতে চাই। তুমি আমার স্ত্রী হও। তার চোখের স্বপ্নের ছোঁয়া এখনও রয়েছে। সে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রেমিকা হিসেবে বিয়ে করো আমাকে। আমরা সত্যিই সমুদ্রের ধারে যাব। আমার স্বপ্ন আর তার স্বপ্ন এখন একসাথে মিশে যাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানা চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধবী দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত দাস, বয়স ৫৫ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর রিয়া। অভিষেক ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমি মাধবী দাস। আমার পুরো জীবনটাই ছিল সাধারণ গৃহিণীর মতোই। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ, বিকেলে টিভি দেখা, রাতে শুয়ে পড়া। কিন্তু যেদিন আমার ছেলে অভিষেক এসে ওই অদ্ভুত স্বপ্নের কথা বলল, সেদিন থেকেই আমার জীবনে শুরু হলো এক অবিশ্বাস্য রোমাঞ্চ। অভিষেক বলল, মা, তুমি জানো না আমি রাতে কি স্বপ্ন দেখেছি? সত্যি বলতে ওই স্বপ্নটা আমার কাছে খুবই বাস্তব মনে হয়েছে। আমি ভাবলাম ছেলেটা হয়তো কোনো সিনেমা দেখে এমন কথা বলছে, কিন্তু পরদিন সকালে উঠে দেখি আমার পিলো কাভারে সমুদ্রের ঢেউয়ের মতো নীল রঙের দাগ। এটা কি করে সম্ভব? আমি তো কোনো নীল রঙের জিনিস ব্যবহার করিনি। তৃতীয় দিন আমার সাথে আরও অদ্ভুত ঘটনা ঘটল। রান্নাঘরে গিয়ে দেখি চুলার ওপর একটা লাল শাড়ি ভাজা হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। রঞ্জিত দৌড়ে এলো। সে বলল, কি হয়েছে মাধবী? আমি দেখালাম লাল শাড়িটা। কিন্তু সেটা তো আর নেই। রঞ্জিত বলল, তুমি হ্যালুসিনেশন করছো, ডাক্তার দেখাও। কিন্তু আমি জানি এটা কোনো হ্যালুসিনেশন নয়, কারণ ঠিক তখনই অভিষেক রান্নাঘরে এসে বলল, মা, তুমি কি লাল শাড়ি পরে সমুদ্রের ধারে যেতে চাও? এর মানে সেও কিছু একটা দেখেছে। চতুর্থ দিনে আমি ঠিক করলাম এই রহস্যের গভীরে যাব। অভিষেকের কলেজ থেকে ফেরার সময় আমি তাকে বললাম, তুমি ঠিক কি স্বপ্ন দেখেছ, সব খুলে বলো। অভিষেক একটু লজ্জা পেল। তারপর বলল, মা, আমার স্বপ্নে আমরা দুজনে একটা পুরাতন দুর্গে গিয়েছিলাম। সেখানে একটা গুপ্ত কক্ষ ছিল। আর তুমি তুমি সেখানে একটা রানীর মতো সাজ পরেছিলে। রানীর সাজ? এটা আরও অদ্ভুত। আমি বললাম, আর কি দেখেছিলে? সে বলল, সেই দুর্গে একটা পুরাতন ম্যাপ ছিল, যেটাতে একটা গুপ্তধনের সন্ধান ছিল। আর তুমি বলেছিলে যে এই ধন আমাদের পরিবারের। আমার মাথা ঘুরে গেল। আমাদের পরিবারের কোনো পুরাতন ইতিহাস নেই। আমার বাবা মা দুজনেই সাধারণ কৃষক ছিলেন। কিন্তু হঠাৎই আমার মনে পড়ল আমার ঠাকুমার একটা পুরাতন ট্রাঙ্ক। সেটা বাড়ির ছেলে কোঠায় রাখা আছে। সন্ধেবেলায় আমি ছেলে কোঠায় গেলাম। ধুলো মাখা সেই পুরাতন ট্রাঙ্কটা খুললাম। ভেতরে পেলাম কিছু পুরাতন কাগজপত্র, একটা সোনালি চেন আর একটা হাতে আঁকা ম্যাপ। আমার হার্টবিট বেড়ে গেল। ম্যাপটা দেখ হুবহু অভিষেকের স্বপ্নের মতো। ম্যাপে দেখানো হয়েছে আমাদের গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে একটা পুরাতন দুর্গ, আর সেখানে লেখা কুদাস পরিবারের গুপ্ত সম্পদ। আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। এর মানে আমাদের পরিবার সত্যিই কোনো সম্ভ্রান্ত বংশের ছিল। পরদিন সকালে আমি রঞ্জিতকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন ম্যাপটা দেখল তখন সেও অবাক হয়ে গেল। সে বলল, তাহলে চলো আমরা সেই দুর্গে যাই। অভিষেক আর রিয়াকে নিয়ে আমরা রওনা দিলাম। গাড়ি চালিয়ে গিয়ে দেখি সত্যিই একটা পুরাতন দুর্গ আছে, কিন্তু সেটা প্রায় ভেঙে পড়েছে। আমরা ভেতরে ঢুকলাম। দুর্গের ভেতরটা খুবই অন্ধকার। আমাদের ফোনের টর্চ চালিয়ে এগিয়ে চললাম। হঠাৎই অভিষেক বলল, মা, এই জায়গাটা তো আমার স্বপ্নের মতো। ও, সত্যিই জায়গাটা অভিষেকের বর্ণার সাথে হুবহু মিলছে। আমরা একটা গুপ্ত দরজা খুঁজতে লাগলাম। ম্যাপ অনুযায়ী সেটা দুর্গের পূর্ব দিকে থাকার কথা। প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর রিয়া একটা অদ্ভুত পাথর খুঁজে পেল। সেটা চাপ দিতেই দেয়ালে একটা গুপ্ত দরজা খুলে গেল। ভেতরে ঢুকে আমরা একটা বিশাল কক্ষ দেখতে পেলাম। সেই কক্ষের মাঝখানে একটা পাথরের সিন্দুক। আমার হাত কাঁপছে। আমরা সিন্দুকটা খুললাম।
ভেতরে ছিল অগণিত সোনার মুদ্রা, হীরার গহনা আর একটা চিঠি। চিঠিটা আমার প্রপিতামহ লিখেছেন। তিনি লিখেছেন যে তিনি এই সম্পদ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লুকিয়ে রেখেছেন। কিন্তু চিঠিতে আরও লেখা ছিল যে এই সম্পদ নেবার আগে আমাদের একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা হল আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি প্রমাণ করা। হঠাৎই সিন্দুকের ভেতর থেকে একটা আওয়াজ এলো। একটা যান্ত্রিক কণ্ঠস্বর বলল, দাস পরিবারের উত্তরাধিকারীরা, তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তোমাদের এই কক্ষ থেকে বের হতে হলে 3টি ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যা ছুঁয়ে দেখা যায় না কিন্তু হৃদয়ে রাখা যায়, সেটা কি? আমি সাথে সাথেই বললাম, ভালোবাসা। ও, কক্ষের দেয়ালে একটা সবুজ বাতি জ্বলে উঠল। দ্বিতীয় ধাঁধা, যা ভাগ করে দিলে বাড়ে, যা দিয়ে দিলে কমে না, সেটা কি? রঞ্জিত বলল, জ্ঞান। ও, আরেকটা সবুজ বাতি জ্বলল। তৃতীয় ধাঁধা, যা একসাথে থাকলে শক্তিশালী, যা আলাদা হলে দুর্বল, সেটা কি? অভিষেক আর রিয়া একসাথে বলল, পরিবার। ও, 3টি সবুজ বাতি জ্বলে উঠল এবং গুপ্ত দরজা খুলে গেল। কণ্ঠস্বর আবার বলল, তোমরা উত্তীর্ণ হয়েছ, এই সম্পদ এখন তোমাদের। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছিলাম না, অভিষেক কি করে এসব আগে থেকে জানত? আমি অভিষেককে জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি জানি না, কিন্তু যখন থেকে তোমার সাথে সেই অদ্ভুত স্বপ্ন দেখছি তখন থেকেই মনে হচ্ছে আমি এই জায়গার সাথে কোনোভাবে যুক্ত। রঞ্জিত বলল, হয়তো এটা জেনেটিক মেমরি, আমাদের পূর্বপুরুষদের স্মৃতি হয়তো অভিষেকের মধ্যে জেগে উঠেছে। আমরা গিয়ে কিছু গহনা আর সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু আসল রোমাঞ্চ শুরু হলো পরদিন। আমাদের বাড়িতে একজন প্রত্নতত্ত্ব বিদেশে হাজির। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলের শাসক ছিলেন এবং তিনি আমাদের এই আবিষ্কারের জন্য অভিনন্দন জানাতে এসেছেন। কিন্তু তিনি আরও জানালেন যে এই দুর্গে আরও অনেক রহস্য লুকানো আছে। তিনি আমাদের একটা প্রাচীন পাণ্ডুলিপি দিলেন। সেখানে লেখা ছিল, আমাদের পরিবারের একজন পূর্বপুরুষ একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন যেটা সময় ভ্রমণের জন্য ব্যবহার করা যায়। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পাণ্ডুলিপিতে যে নকশা দেওয়া ছিল দেখে মনে হলো এটা কোনো সাধারণ জিনিস নয়। রঞ্জিত যন্ত্রবিদ্যায় ইঞ্জিনিয়ার। সে নকশাটা দেখে বলল, এটা সত্যিই কোনো উন্নত প্রযুক্তির নিদর্শন। আমরা সিদ্ধান্ত নিলাম এই যন্ত্রটা খুঁজে বের করব। পাণ্ডুলিপি অনুযায়ী সেটা দুর্গের গভীরতম কক্ষে লুকানো আছে। পরদিন আবার দুর্গে গেলাম। এবার আমাদের সাথে প্রত্নতত্ত্ববিদ মহোদয়ও এসেছেন। আমরা আগের কক্ষ থেকে আরও নিচে নামতে থাকলাম। একটা গোপন সুড়ঙ্গ পেলাম। সেই সুড়ঙ্গ দিয়ে প্রায় আধা কিলোমিটার হাঁটার পর একটা বিশাল কক্ষে পৌঁছালাম। সেখানে দেখলাম একটা অদ্ভুত যন্ত্র। সেটা দেখতে অনেকটা গোলাকার একটা মঞ্চের মতো। প্রত্নতত্ত্ববিদ বললেন, এটা সত্যিই একটা টাইম মেশিন, কিন্তু এটা ব্যবহার করা খুবই বিপজ্জনক। কিন্তু অভিষেক খুব কৌতূহলী। সে যন্ত্রের কাছে গিয়ে একটা পাথর স্পর্শ করল। হঠাৎই পুরো কক্ষে একটা নীল আলো ছড়িয়ে পড়ল। আমরা সবাই যন্ত্রের ওপর টেনে নেওয়া হলাম। আমার মাথা ঘুরছে, চারদিকে সময়ের ঘূর্ণিঝড়। আমি অভিষেকের হাত ধরে রাখলাম। কিছুক্ষণ পর আমরা দেখি আমরা একই দুর্গে আছি, কিন্তু সেটা এখন সম্পূর্ণ নতুন। চারদিকে প্রহরী, রাজরাজারা। একজন মানুষ আমাদের দিকে তাকিয়ে বললেন, আহ, ভবিষ্যতের দাস পরিবার, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। কি? তিনি ছিলেন আমাদের পূর্বপুরুষ মহারাজ দেবেন্দ্র দাস। তিনি আমাদের বুঝিয়ে দিলেন যে তিনি জানতেন আমরা ভবিষ্যতে আসব। তিনি আমাদের দেখালেন কিভাবে তিনি এই টাইম মেশিন বানিয়েছেন, কিন্তু তিনি আমাদের সতর্ক করে দিলেন যে আমরা যদি খুব বেশি সময় এই যুগে থাকি তাহলে ইতিহাস পরিবর্তিত হয়ে যাবে। তিনি আমাদের হাতে একটা বিশেষ রত্ন দিলেন, বললেন এটা আমাদের যে কোনো বিপদে রক্ষা করবে। আমরা দেখলাম সেই যুগের মানুষদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের গান, বিজ্ঞান, সব কিছু। অভিষেক খুব মুগ্ধ। সে বলল, মা, আমরা কি এখানেই থেকে যেতে পারি না? কিন্তু আমি জানি এটা সম্ভব নয়, আমাদের নিজের সময় ফিরে যেতে হবে। মহারাজ দেবেন্দ্র দাস আমাদের ভবিষ্যতের জন্য আরও কিছু নির্দেশনা দিলেন। তিনি বললেন, আমাদের পরিবারে আরও অনেক গোপন ক্ষমতা আছে, যেগুলো সময়ের সাথে জেগে উঠবে। আমরা টাইম মেশিনে ফিরে এলাম। আবার সেই নীল আলো, সময়ের ঘূর্ণি। আমরা আমাদের নিজের সময় ফিরে এসেছি, কিন্তু আমাদের হাতে এখন সেই বিশেষ রত্ন। বাড়ি ফিরে আমরা দেখলাম আমাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে সেই গুপ্তধনের কারণে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের পারিবারিক বন্ধনে। অভিষেক এখন আর সেই অদ্ভুত স্বপ্ন দেখে না, বরং সে এখন ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। রিয়া প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। রঞ্জিত প্রাচীন যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। আর আমি এখনও সেই গৃহিণী, কিন্তু এখন আমি জানি আমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে, শুধু আমার একার নয়, আমাদের পুরো পরিবারের।
প্রতিদিন সকালে উঠে আমি সেই বিশেষ রত্নের দিকে তাই সেটা এখন আমাদের ড্রয়িং রুমে একটা সুন্দর শোপিসের মতো রাখা, কিন্তু আমি জানি এর ভেতরে কত রহস্য, কত শক্তি লুকিয়ে আছে। কখনো কখনো অভিষেক বলে, মা, আমাদের কি আরও অ্যাডভেঞ্চার হবে? আমি হাসি, কারণ আমি জানি জীবনটাই একটা বড় অ্যাডভেঞ্চার। প্রতিদিনের ছোট ছোট ঘটনাও রোমাঞ্চকর, যদি আমরা সেটা পরিবারের সাথে ভাগ করে নিতে পারি। আমাদের এই গল্প এখানেই শেষ, কিন্তু আসলে এটা শেষ নয়, এটা একটা নতুন শুরু। অভিষেকের সেই প্রথম অদ্ভুত স্বপ্ন থেকে শুরু হয়ে আমরা পেয়েছি এক নতুন জীবন, একটা পরিবার যারা জানে তাদের ইতিহাস, বোঝে তাদের শক্তি, আর সবচেয়ে বড় কথা, একসাথে থাকার গুরুত্ব। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আবার সেই প্রথম দিনের কথা ভাবছি, যেদিন অভিষেক এসে আমাকে তার স্বপ্নের কথা বলেছিল। কে জানত সেই একটা স্বপ্ন আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে। এখন আমি প্রতি রাতে প্রার্থনা করি যেন আমাদের পরিবারের এই বন্ধন আরও মজবুত হয়, যেন আমরা সবসময়